দিন রিমান্ডে থাকা আমার মনে পড়ে কাশিমপুর হাই সিকিউরিটিতে তিতাসের 3 তলায় আমরা একসাথে জেল খেটেছি। মজলুম জনতা জনাব দেলোয়ার হোসেন সাইদি, মজলুম জনতা জনাব দেলোয়ার হোসেন সাইদি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। আমাদের প্রিয় সংগঠন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে বাংলাদেশের মাটিতে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠন, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উত্তরবঙ্গের প্রান্তিক জনপদ পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাওলানা ইকবাল হুসাইন। উপস্থিত থাকবেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত আছেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী বিশেষ অতিথি, শহীদি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্র এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, পঞ্চগড়ের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে আজকের এই পঞ্চগড়ের বিশাল সমাবেশ আয়োজন করার এবং সেই আয়োজনে আমরা শামিল হতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষভাবে স্মরণ করছি গত 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের রাজপথে লড়াই সংগ্রাম করে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, যেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে সমাবেশ করার সুযোগ পাচ্ছি, আমরা শান্তিতে ঘুমাতে পারছি, ব্যবসা বাণিজ্য করতে পারছি, চাকরি করতে পারছি। আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এক এক করে জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। সেই সুযোগের মূল উদ্যোক্তা হলো এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা, যারা রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছেন, ফ্যাসিবাদ মুক্ত করেছেন। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম জাযা তাদেরকে দান করুন। সংগ্রামী পঞ্চগড়বাসী, আজকে 26 ফেব্রুয়ারি, আপনারা জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, একটি কালো অধ্যায়। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে ভারতের প্রেসক্রিপশনে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের প্রত্যক্ষ মদদে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে আওয়ামী সরকার ক্ষমতার মসনদে আসার পরে সর্বপ্রথম ভারতকে খুশি করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রথম যে উদ্যোগটি গ্রহণ করেছিল সেই উদ্যোগটি হলো পিলখানার হত্যাকাণ্ড। এই পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের 2টা শক্তিশালী বাহিনী, একটি বাহিনী হলো সীমান্তের অতন্ত্র প্রহরী, আরেকটি বাহিনী হলো
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত প্রহরী। এই দুইটি বাহিনীর মধ্যে গন্ডগোল করে দিয়ে, তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে, পিলখানায় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন সেনা অফিসারকে তারা সেদিন হত্যা করেছিল এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে আর অসংখ্য বিডিআর সৈনিকদেরকে তারা মেরে ফেলেছে, হত্যা করেছিল। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ 15 বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই শহীদ ফ্যামিলির সদস্যরা পথে পথে ঘুরেছিল, এখন পর্যন্ত সেই বিটিআরের আসল রহস্য উন্মোচন হয়নি। আমরা বলতে চাই, অবিলম্বে যদি ফজলে নূর তাপসকে গ্রেফতার করা হয়, অবিলম্বে যদি মির্জা আজমকে গ্রেফতার করা হয়, অবিলম্বে যদি জাহাঙ্গীর কবির নারককে গ্রেফতার করা হয়, তাহলে এই বিটিআরের রহস্যের উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। তাই অবিলম্বে এই নেতৃবৃন্দকে, এই ফ্যাসিবাদী, এই সন্ত্রাসী নেতৃবৃন্দকে গ্রেফতার করে এই বিটিআরের হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচন করে প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সর্বশেষ বলবো, সম্মানিত ভাইরা আমার, এই উত্তরবঙ্গ, উত্তরাঞ্চল সবচেয়ে অবহেলিত একটি অঞ্চল বাংলাদেশের মধ্যে। বহু নেতৃত্বের পালাবদল ঘটেছে, এখান থেকে বহু নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তারা নিজেদের পরিবর্তন করেছে, কিন্তু উত্তরাঞ্চলে কোনো পরিবর্তন করেনি। তাই এই উত্তরবঙ্গের যদি পরিবর্তন আনতে হয়, উত্তরবঙ্গকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে এই উত্তরবঙ্গের থেকে আগামী সংসদ সদস্য হিসেবে তাদেরকেই মনোনীত করতে হবে, নির্বাচিত করতে হবে, যারা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক, যারা শোষক নয় সেবকের ভূমিকা পালন করবে, যারা জনগণের কথা চিন্তা করবে, জনগণের সেবার মধ্য দিয়ে, এলাকার ডেভেলপের মধ্য দিয়ে উত্তরাঞ্চলকে বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে। তাই আসুন, আগামী নির্বাচনে এই উত্তরবঙ্গ থেকে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে উত্তরাঞ্চলের ডেভেলপকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আপনারা বক্তব্য শুনলেন জীবন্ত শহীদ নেতা, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব দেলোয়ার হোসেন এর মুখ থেকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন হিন্দু ধর্মাবলম্বী ভাই, আমাদের ভাই শ্রী রতন চন্দ্র রায়, শিক্ষক, ধাঙ্গিপুকুরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়। ধন্যবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলাম পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সনাতনী ধর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি সনাতনী ধর্মাবলম্বী। আমার নামটিও ইতিমধ্যে ঘোষণা হয়েছে, রতনচন্দ্র রায়। আপনারা অনেকেই চেনেন, আপনারা জানেন, অনেকেই জানেন। যা হোক, আমি আপনাদের সাথে একটু কথা বলবো, মত বিনিময় করব। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন। আমিও সেই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এই ভালো থাকার পিছনে অনেক কারণ রয়েছে। আমাদের এই বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা সবাই খুব ভালো আছি, সবাই ভালো আছি। ভালো থাকার পিছনে কারণ রয়েছে।
আমি অনেক দিন যাবত এই জামায়াতে ইসলাম, এই ইসলামী সদস্যদের সবার সাথে ওতপ্রোতভাবে আমি জড়িত আছি, আমি জানি। আর বিশেষ করে এই সহযোগিতা পেয়েছি আমার স্কুলের ছাত্র লিমু, আরো মাসুম রয়েছে, আরো অনেকে রয়েছে। এই তাদের সহযোগিতায় আমি বেশি আরো সহযোগিতা পেয়েছি, যে তাদের সাথে সময় দেওয়া, এই ইসলামী ছাত্র শিবিরদের সকল মানে নেতাকর্মীদের সাথে আমি এই উপকারের কথা না বললে হয় না। আমাদের গত শারদীয় দুর্গাপূজা এই উৎসবে জামাতে ইসলামের এই নেতাকর্মীরা আমাদের পূজা পাহারা দিয়েছিলেন। আমি তিনাদের সাথে আমাদের পূজা মণ্ডপে মানে অতপ্রতভাবে আমি জড়িত ছিলাম। আমি কখনো কোনো খারাপ আচরণ, কোনো কথা আমি পাইনি। আর আমি জানি সমস্ত বাংলাদেশের জামাতে ইসলামের নেতাকর্মীরা একই ধরনের আচরণ করে, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি অনেক দিন যাবত আমি এই জামায়াতে ইসলামের সমস্ত আমাদের যে এই নেতাকর্মীরা আছে তিনাদের সাথে আমি সময় দিয়েছি, বুঝেছি, সব বুঝে ফেলেছি। আরো এই উপকারের কথা না বললে হয় না। মর্মান্তিক দৃশ্য, পূর্ব পুরুষেরা বলে গেছেন যে নাকি বিপদের সময় বন্ধু হয় সে নাকি আপন হয়। এটা কথা বিশ্বাস করতে হবে। এই আউলিয়া ঘাটে একটা মহামারী দুর্ভিক্ষ ছিল, কি সৃষ্টিকর্তার কি নীলা খেলা। সেদিন নৌকা ডুবিতে অনেক আমাদের ভাইয়েরা, দাদারা, দিদিরা, আমার আত্মীয় স্বজন ছিল সেখানে, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই মহামারীতে এই আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান স্যার সেখানে উপস্থিত ছিলেন। আমি সেই দৃশ্য দেখেছি। সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। শুধু অর্থই বলবো না, আমাদের সাথে আমার আত্মীয় ছিল। তখন আমি মর্মাহত ছিলাম। তখন আমি যে দৃশ্যটা দেখেছিলাম, যে আমাদেরকে বুকে জড়াইয়ে ধরছিলেন, আমি তখন দেখেছিলাম, আমি মনে করছিলাম যে এই মানুষটি আসলে খুবই ভালো। যখন চলে যান তখন আমি মনে মনে একটা কথা আমার মনের মধ্যে ছিল, চলে গেল দেখি আমি সেই ঈশ্বরকে, ভগবানকে, সৃষ্টিকর্তাকে আমি নীরবে আবেদন করেছিলাম, যদি আমার মৃত্যু হয়, হওয়ার আগে এই মানুষটিকে যাতে আমি আরেকবার সরাসরি দর্শন করতে পারি। ঠিকই সেই সৃষ্টিকর্তার কি অশেষ কৃপা, আমি আজকে এই গতকালকে রাত্রেই দেখেছিলাম, আজকে আবারও দেখছি। আমি এই অশেষ অনুরোধ, এই সনাতনী ভাইয়েরা আছেন, আমি তিনাদেরকে আহ্বান জানাবো, করজোর মিনতি জানাবো, এই বাংলাদেশে জামায়াতে ইসলাম এই বাংলাদেশের ক্ষমতায় আসুক, আপনারা হাত বাড়িয়ে দিবেন, বৈষম্য থাকবে না, এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা একটু দেখেন, হাত মিলান, তাহলে বুঝতে পারবেন সেখানে কি আছে। ধন্যবাদ। আমি আমাদের এই সংখ্যালঘুদের পক্ষ থেকে আমি আপনাদের জামাতে ইসলাম সবাইকে আমি অনুরোধ জানাবো, আমাদের এই বাংলাদেশে সনাতনী ভাইয়েরা যাতে
ভালোভাবে থাকতে পারে, এই অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রতন চন্দ্র ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অল্পক্ষণের মধ্যে আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি সভামঞ্চে চলে আসবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে নিজ নিজ জায়গায় শৃঙ্খলার সাথে বসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, দিনাজপুর রংপুর অঞ্চলের টিম সদস্য, ঠাকুরগাঁয়ের মাটি ও মানুষের নেতা, ঠাকুরগাঁও জেলার সাবেক আমির জনাব মাওলানা আব্দুল হাকিম, জনাব মাওলানা আব্দুল হাকিম। লিল্লাহি তাকবীর। ভাই বসেন, এখনো মেহমান আসে নাই, বসেন ভাইজানেরা, বসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবর্গ এবং প্রাণপ্রিয় উপস্থিতি, মুসলিম ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আদাব ও আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই 15.5 বছর 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সবচাইতে নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এই নির্যাতনে তারা ব্যবহার করেছিল এদেশের প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, সিভিল প্রশাসনকে ব্যবহার করেছিল নির্মূল করবার জন্য। আপনারা জানেন ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে আরম্ভ করে নিয়ে পুলিশের আইজিপি পর্যন্ত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল করার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু জামাত ইসলামী তাদের এই ষড়যন্ত্রে জামাত ইসলামী নিঃশেষ হয়নি। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কারণ এদেশের ইসলামের শিখর অনেক গভীরে, এটাকে সহজে কেউ উপরে ফেলতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, এদেশ স্বাধীনতার 54 বছর অতিবাহিত হচ্ছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যারা ক্ষমতায় এসেছে, এমপি মন্ত্রী হয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাচ্ছি, নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি।
এবার নীতির পরিবর্তন ঘটিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। আর এটি শুধুমাত্র সম্ভব, অন্য সকলকে দেখা হয়েছে তাদের কাছে কিছুই নাই নতুন করে দেখবার মতো। যা আছে জামাত ইসলামের হাতে আছে, যা আছে মহাগ্রন্থ আল কোরআনে আছে। এই কোরআনের ভিত্তিতে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি মানবতাবাদী, ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই। আপনাকে প্রস্তুত আছেন? আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করতে হবে। আমি কথা শেষ করে ফেলেছি। আপনাদের কাছে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই প্রত্যয় আমরা ঘোষণা করি। আমি কথা না বাড়িয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আজকের বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমির জামাত আমাদের স্টেজের দিকে এগিয়ে আসছেন, তাকে স্বাগত জানিয়ে আমরা এক্ষণে স্লোগান দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী শুভেচ্ছার স্বাগতম। আমি জামাতের আগমন। আল্লাহু আকবার, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ঘরে ঘরে জালো আল কোরআনের আলো। আল্লাহু আকবার, শুভেচ্ছার স্বাগতম। আমি জামাতের আগমন। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, শুভেচ্ছার স্বাগতম। আমি সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা সকলে শৃঙ্খলার সাথে বসে পড়ুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান মঞ্চে চলে এসেছেন। অল্পক্ষণের মধ্যেই তিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। যারা জাতীয় পতাকা ছাড়া অন্য পতাকাগুলি তুলেছেন, আমি তিনাদেরকে পতাকাগুলি নামানোর জন্য অনুরোধ করছি। একমাত্র জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা আপনারা উঠিয়ে রাখবেন না, উড়াবেন না। রাস্তায় অনেক বন্ধুরা দাঁড়িয়ে আছেন, রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের মাঠে দক্ষিণ পশ্চিম প্রান্তে এখনো জায়গা রয়েছে, আপনারা ভিতরে চলে আসুন। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন, সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মরহুম শফিউল আলম প্রধান ও বেগম রেহানা প্রধানের সুযোগ্য কন্যা জনাব ব্যারিস্টার তাসমিয়া প্রধান। ব্যারিস্টার তাসমিয়া প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় পঞ্চগড়বাসী, আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য একটি খুব আবেগঘন দিন। পঞ্চগড়ের এই সুগার মিল মাঠে আমার বাবা, আপনাদের সন্তান শফিউল আলম প্রধানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শফিউল আলম প্রধানের মৃত্যুর পর যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যে রাজনৈতিক দলটি আমাদের সুখে দুঃখে পাশে ছিল সব সময়, তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা ডক্টর শফিকুর রহমান, ডক্টর হালিম চাচা এবং অন্যান্য যত অতিথি এসেছেন, আপনারা আমাদের পঞ্চগড়ে এসেছেন, আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আরও ধন্যবাদ জানাতে চাই আপনারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। 16 বছর যেভাবে ছিলেন এখন আরো উজ্জীবিত করছেন। এবং আজকে আমি দেখলাম যে এত সুশৃঙ্খল একটি জনসভা পঞ্চগড়ের মাটিতে। আমার পিতা মরহুম শফিউল আলম প্রধান সব সময় বাংলাদেশ ছাত্র শিবিরের কথা বলতো যে এত সুশৃঙ্খল একটি দল। আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দলের এই সুশৃঙ্খল এই জামায়াতে ইসলামীর দর্শন ধারণ করা উচিত। দর্শন, রাজনৈতিক মতামত ভেদাভেদ হতে পারে, কিন্তু এই সুশৃঙ্খলতা, এই যে মানুষকে সম্মান দেওয়ার এই যে ঐতিহ্য, দেশের মানুষের কথা বলার ঐতিহ্য, ইসলামী মূল্যবোধ ধরে রাখার ঐতিহ্য, এই যে সনাতন ধর্মের একজন ভাই আজকে বললেন, আমি একজন নারী কথা বলছি। আমি বিশ্বাস করি জামায়াতে ইসলামী যদি, আপনারা তো অনেক দলের ক্ষমতা শাসন দেখেছেন, আজকে আমার মনে হলো জামায়াতে ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার মনে হলো জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে সনাতন ধর্ম সব ভাইয়ের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমি আজকে আর কথা বলবো না, আমি ডক্টর শফিকুর রহমান চাচা, হালিম চাচা এবং শ্রদ্ধেয় অন্যান্য চাচাদের কথা শুনবো। এবং একটা কথা শুধু বলে যাই যে এই আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই সংগ্রামে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা শফিউল আলম প্রধানের পুত্রকন্যা সবসময় আপনাদের পাশে থাকবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে তেনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামের সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, দিনাজপুর রংপুর অঞ্চলের সম্মানিত টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং কেন্দ্রীয় মজলিসের শুরা ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশের সর্ব উত্তরের প্রিয় জনপদ, প্রিয় ঠিকানা, উত্তরের চা বাগান, উত্তরের আমাদের স্লোগানের প্রিয় সেই টেকনাফ থেকে তেঁতুলিয়ার জেলা, পঞ্চগড় জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য জননেতা জনাব অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন,
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সবার আজকের এই বিশাল জনসভার প্রধান আকর্ষণ। হ্যাঁ, আচ্ছা, জি। আমাদের এই জনসভার আজকের প্রধান মেহমান বাংলাদেশের জননন্দিত জননেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশের মানবিক বাংলাদেশ গড়ার বিবেকের কণ্ঠস্বর, মানুষের কণ্ঠস্বর, আমাদের প্রধান মেহমান আমির জামাত ডক্টর শফিকুর রহমান। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম। উপস্থিত আমাদের অঞ্চলের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক ভাই সব, সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আপনাদের পঞ্চগড়ের পাথর সারা বাংলাদেশকেই নির্মাণ কাজে ব্যবহার হয়, ঠিক কিনা বলেন? এই পঞ্চগড়ের এই পাথর যেমন সারা বাংলাদেশকে নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে, আগামী দিনে মানবিক বাংলাদেশ নির্মাণে, বৈষম্য বিরোধী বাংলাদেশ নির্মাণেও পঞ্চগড়ের মানুষ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই অঞ্চলের অন্যতম জামাত ইসলামীর নেতা, এখানকার জননেতা মরহুম মৌলানা আব্দুল খালেক রহিমাহুল্লাহকে, যিনি একটি দুঃখজনক দুর্ঘটনায় যার জীবন অবসান হয়েছে, তিনি তার রবের কাছে ফিরে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমরা স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে এই এলাকার সিনিয়র বিশিষ্ট আইনজীবী যারা মরহুম আইজুল ইসলাম ভাইকে, জননেতা আইজুল ইসলাম ভাই, তিনি আল্লাহর কাছে ফিরে গেছেন, তাকে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই এলাকার কৃতি সন্তান, যিনি দেশব্যাপী একটি পরিচিত মুখ ছিলেন, মরহুম শফিউল আলম প্রধান ভাই। আমি ছাত্র জীবনে কলেজে গিয়েই তার সেই জ্বালাময়ী বক্তৃতা শুনতাম। যিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক এবং আধিপত্যবাদী শক্তির আতঙ্ক, ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে দেশবাসীকে জাগানোর দায়িত্ব পালন করেছিলেন। তিনিও মৃত্যুবরণ করেছেন। আমরা গর্বিত, তার দুই সন্তান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তার সন্তান তাসমিয়া একটু আগেই বক্তব্য রেখেছেন। আল্লাহ পাক তাকেও জান্নাত নসিব করুন এবং আমরাও যেন সেখান থেকে শিক্ষা নিয়ে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের ঘোষিত শত্রু। ঘোষিত এই জন্যই যে খুনি হাসিনা বাংলাদেশের হাজার হাজার মানুষকে গণহত্যার জন্য দায়ী, খুনের জন্য দায়ী, আয়নাঘরের জন্য দায়ী, গুমের জন্য দায়ী, জেলে নির্যাতন নিপীড়নের জন্য দায়ী, হাজার কোটি টাকা লুটপাটের জন্য দায়ী, সেই হাসিনাকে প্রকাশ্যে নির্বিবাদে আশ্রয় দিয়েছে ভারত। আশ্রয় দেওয়ার মাধ্যমে, তার পৃষ্ঠপোষকতার মাধ্যমে ভারত যে আমাদের ঘোষিত শত্রু তা প্রমাণ হয়, ঠিক কিনা বলেন? পরিষ্কার বলছি, অবিলম্বে খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিন। আমরা তার ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সমস্ত খুনের বিচার হবে বাংলার জমিন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, যে বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়েছে 5 আগস্ট, একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে, সেই বাংলাদেশে আমরা আশা করেছিলাম বৈষম্যহীনতার একটা যাত্রা শুরু হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখছি 6.5 মাস পরেও বৈষম্যের অবসান হয় নাই। আজকে আমরা দেখছি যে 2 দিন আগে যে দল গঠিত হয়েছে তারাও নিবন্ধন পায়, তারাও প্রতীক পায়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে যে খুনি হাসিনা অন্যায়ভাবে তার দলীয় নিবন্ধন নিষিদ্ধ করেছিল, যার প্রতীক নিষিদ্ধ করেছিল, যে জামাত ইসলামী গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে জামাত ইসলামী ছিল শেখ হাসিনার 1 নম্বর টার্গেট, মুসলিম সংগঠন, সেই জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক আজও ফিরিয়ে দেওয়া হয় নাই। আমরা অবিলম্বে এই প্রতীক এবং নির্বাচনী নিবন্ধন ফিরে পেতে চাই। ভাইরা আমার, বৈষম্য আরো এক জায়গায় চরমভাবে চলছে।
আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল উত্তরাঞ্চলের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম, তাকে এই ঘুরে আসিয়া 13.5 বছর আগে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছিল এবং তাকে সম্পূর্ণ প্রতিহিংসামূলক ভাবে, ভিত্তিহীন ভাবে, উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। যেমনি ভাবে দেওয়া হয়েছিল আমাদের শীর্ষ 5 জন নেতাকে, আমাদের শীর্ষ 6 জন নেতাকে জেলে হত্যা করা হয়েছে। এটা কিরা বলেন? সেই আজহারুল ইসলামকে আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেই আমরা দেখলাম বৈষম্যহীন একটা অবস্থা তৈরি করার জন্যই প্রতিহিংসা ও মিথ্যা মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া শুরু হয়। অনেককেই মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম আজহারুল ভাইয়ের তকদিরে কপালে আজও মুক্তি লেখা হয় নাই। কেন এই বৈষম্য? আমরা হাসিনার মিথ্যা মামলায় সাজায় যারা মুক্তি পেয়েছে তার বিরুদ্ধে নয়, কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলো, নির্যাতন ভোগ করলো, যে ফ্যাসিবাদে আতঙ্ক ছিল এটিএম আজহারুল ইসলাম, যাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো, তাকে আজও কেন মুক্তি দেওয়া হলো না? তার বিচারকে নিয়ে নাটক করা হচ্ছে। পরিষ্কার বলছি, অবিলম্বে অনতি বিলম্বে আজহার ভাইকে মুক্তি না দেওয়া হলে আমিরে জামাতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোটি কোটি জামাতের লোক স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ করবে। আপনারা রাজি আছেন? শুধু গ্রেপ্তার বরণ করবো না, যদি আজহার ভাইকে মুক্তি দেওয়া হয় আমরা আন্দোলন গড়ে তুলবো, প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করবো ইনশাআল্লাহ। তো আজহার ভাইকে মুক্ত হয়ে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, সংস্কার করেই নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মানে না। আমরা চাই না ফুটা বালতিতে পানি ঢালতে। ফুটা বালতিতে পানি ঢালবেন, পানি পড়ে যাবে, ঠিক কিনা বলেন? কাজেই যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় নির্বাচন হলে আবারও ওই সন্ত্রাসীরা, ভোট ডাকাতিরা, চাঁদাবাজরাই ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। কাজেই সংস্কার করে নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়েই আমাদের যাত্রা শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা স্থানীয় নির্বাচন আগে চাই, সংস্কার মাধ্যমে নির্বাচন চাই এবং এই নির্বাচনের মাধ্যমে মানুষ যেন তাদের স্বেচ্ছায় অধিকার প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন নেতৃত্ব নিয়ে আসতে পারে যারা আগামী দিনে একটা মানবিক বাংলাদেশ গড়বে, যারা আগামী দিনে সন্ত্রাস লুটপাট চালা মুক্ত বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। জামাত ইসলামী সেই আহ্বান চালাচ্ছে। আশা করি আপনারা সবাই জামাতের পতাকা সমবেত হয়ে হাত মজবুত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ মোহতারাম অধ্যাপক মাহবুবুর রহমান বিলালকে, যিনি তেনার তাৎপর্যপূর্ণ তথ্যপূর্ণ বক্তব্য দিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর রংপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের একান্ত অন্যতম আহ্বায়ক মাওলানা আব্দুল হালিম। আমি মোহতারামকে তিনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বক্তব্য দিচ্ছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي لعلكم تذكرون। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য পঞ্চগড় জেলার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক মোহাম্মদ ইকবাল হুসাইন, আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় এবং নন্দিত নেতা, মানবিক বাংলাদেশ গঠনের উপকার, বাংলাদেশের বৈষম্যমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের সোচ্চার কণ্ঠ বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত রয়েছেন জামাত ইসলামের এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, বিভিন্ন ধর্মাবলম্বী সনাতন ধর্মের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ এবং পঞ্চগড়ের আজকের এই জনসভায় সমাগত ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই বিশাল জনসভার আয়োজন করার জন্য সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার আগে আমরা 5 জন 10 জন কর্মী নিয়ে একটি বৈঠক করতাম, সেখানে গিয়ে তারা হামলা দিয়ে বলতো যে ষড়যন্ত্র করা হচ্ছে সরকারের বিরুদ্ধে। আমরা কোথায় দাওয়াত খেতে গিয়েছি, সেখানেও গিয়ে তারা বিয়ে অনুষ্ঠান থেকে আমাদের নেতাদেরকে, জানাজা থেকে আমাদের নেতাদেরকে ধরে নিয়ে বলতো ষড়যন্ত্রের জন্য সেখানে একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে পঞ্চগড়ের জনসভায় প্রমাণিত যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে সবাই গণতন্ত্রের কথা, নিজেদের বাক স্বাধীনতার কথা বলতে। আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা স্মরণ করছি পঞ্চগড়ের 2 জন সম্মানিত ব্যক্তিকে, বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় জেলার সাবেক আমির এবং পঞ্চগড় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, জনগণের নেতা মাওলানা আব্দুল খালেককে, যিনি 2024 সালের 17 জানুয়ারি রাত্রে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতবাসী করুন। আজকে স্মরণ করছে শুধু পঞ্চগড় নয়, বাংলাদেশের রাজনীতির যিনি ধ্রুবতারার মতো কাজ করেছেন, যার কণ্ঠে ছিল স্বাধীনতা, যার বক্তৃতায় ছিল স্বাধীনতা, যিনি স্বাধীনভাবে কথা বলতেন, বাণিজ্যিক আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সঞ্চার করছিলেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই শফিউল আলম প্রধান, যিনি আপনাদের এই পঞ্চগড়ের মানুষ। আজকে শফিউল আলম প্রধান এবং তার স্ত্রী বেগম রেহানা প্রধান দুনিয়াতে নাই, কিন্তু তারা যতটুকু দেশ এবং জাতির জন্য কাজ করে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতবাসী করুন, আমরা সেই দোয়াই করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের আরো বক্তারা বলেছেন যে গণ অভ্যুত্থান এবং ছাত্রদের বিপ্লবের কারণে আজকে আমরা উন্মুক্তভাবে জনসভা করছি। সে আন্দোলনের সিপাহসালার ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উত্তরবঙ্গের মানুষের গর্ব আমাদের প্রিয় ভাই আবু সাইদ। আর আরেকজনের কথা ইতিমধ্যে বলে যাওয়া হয়েছে, তিনি ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়ে 13.5 বছর জেলখানায় আছেন। তিনি হলেন জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আমরা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের অবিলম্বে মুক্তি চাই।
আজহার ভাইকে মুক্তি না দিলে বাংলাদেশের জেলখানায় আপনারা লোক ভর্তি করে পারবেন না। কারণ আমির জামাতের নেতৃত্বে আমরা কোটি কোটি জামাত শিবির সাধারণ মানুষ জেলে যেতে প্রস্তুত রয়েছি। তাই অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আছি। আমাদের ছাত্ররা যে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আপনারা আজকে বলুন, যদি সাদাবাজি হয়, যদি সন্ত্রাস হয়, যদি দখলবাজি থাকে, যদি প্রশাসন নির্বিঘ্নে কাজ করতে না পারে, তাহলে আগে স্বৈরাচারের মতোই তো আমরা থেকে গেলাম। আজকে আমরা এগুলির বিরুদ্ধে সোচ্চার। দখলবাজদের কোনো স্থান হবে না, সাদাবাজি থাকবে না, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আমরা এই সব কথা কোনো দলের বিরুদ্ধে বলি না, আমরা জনগণের জন্য বলি। আজকে মানুষ এসে বলে জামাত বিষয়ে যে দখলদারিত্ব চলছে, সাদাবাজি চলছে। দখলদারি এবং সাদাবাজি যদি আন্দোলনের পর, অভ্যুত্থানের পরেও থাকে, তাহলে নতুন বাংলাদেশ তো হলো না। তাহলে আজকে আমাদের প্রত্যয় হবে, স্বৈরাচারের বিচার হইতে হবে। বিচার, সংস্কার, নির্বাচন। স্বৈরাচারের প্রেতাত্মা যারা আছে তাদের বিচার হইতে হবে। আজকে অনেকে স্বৈরাচারকে পুনর্বাসিত করার জন্য চেষ্টা করছেন। তাহলে এইটা ছাত্র গণ অভ্যুত্থানের প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী 41 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই সংস্কারের মধ্য দিয়ে আগামী নির্বাচনের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা যৌক্তিক সংস্কার চাই, আমরা নির্বাচনও চাই। কিন্তু আপনাদের মনে আছে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। কোন স্থানীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। আমরা দাবি করেছি আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কারণটা কি? যারা তাড়াতাড়ি এমপি হওয়া যাওয়ার পথ খুঁজতেছেন, স্থানীয় নির্বাচনে দেখা যায় এমপি হয়েছেন একজন, তার ভাই হয়েছে উপজেলা চেয়ারম্যান, স্ত্রী হয়েছে ভাইস চেয়ারম্যান, শালা হয়েছে অমুক মেম্বার। এইভাবে স্থানীয় নির্বাচনকে বিগত স্বৈরাচার যেভাবে কলঙ্কিত করেছে, আমরা এই কলঙ্কিত হইতে দেব না। এই জন্যই নির্বিঘ্নে দল ধর্ম নির্বিশেষে সকল নাগরিক যাতে করে এই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার যেন তারা প্রয়োগ করতে পারে, সেই জন্যই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের শিডিউল ঘোষণা করো। স্থানীয় নির্বাচন এবং সংস্কারের সাথে সাথে জাতীয় নির্বাচন হবে এবং সেটার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এরপরে আমরা বলতে চাই, বিগত দিনে আমরা নির্বাচন করে এসেছিলাম, অনেক নির্বাচিত সরকার কর্তৃত্বশালী হয়ে গিয়েছিল। যে কর্তৃত্বশালী হওয়ার কারণে শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে বিদায় নিতে হয়েছে। জামাত ইসলামী সংস্কার প্রস্তাব দিয়েছে, আনুপাতিক সরকার, আনুপাতিক পদ্ধতির নির্বাচন। সেই নির্বাচনের রূপটা হবে এমন যে সেখানে নির্দিষ্ট প্রার্থী থাকবে না, কিন্তু মার্কা এবং দলকে সাধারণ মানুষ ভোট দেবে। এই মার্কা এবং দলের মাধ্যমে নির্বাচিত হলে বাংলাদেশের প্রায় সকল দল সংসদে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ দুইটি দলের কাছে জিম্মি নয়। এই বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, 16 কোটি মানুষের, 16 কোটির যারা ভোটার তাদের বাংলাদেশ। এই জন্য আমরা সকল মানুষের, সকল দলের প্রতিনিধিত্ব চাই জাতীয় সংসদে। এই জন্য জামাত আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছে এবং সে দাবি আমরা জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এরপরে আমরা দেখতে পাই আমাদের দেশের উপর বিগত সরকারের আমলে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার লাভ করেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভারতের সাথে বিগত সরকার অনেকগুলো অসম চুক্তি করেছে,
কিন্তু বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যের কাছে অতীতে মাথা নত করে নাই, সামনেও করব না। আপনারা সাক্ষী আছেন, এই পঞ্চগড়ের বিরুবাড়ি ইউনিয়ন, এখন এটা বাংলাদেশ না ভারত? ভারতের। এই বিরুবাড়ি ছিল পঞ্চগড়ের, এই বাড়ি ছিল বাংলাদেশের। এই বিরুবাড়ি দিয়েছিল শেখ মুজিবুর রহমান কি জন্য জানেন? 3 বিঘা করিডোর বাংলাদেশকে ভারত দেবে। আমাদের পানের টুকরা পঞ্চগড়ের বেরুবাড়ি ইউনিয়ন নিয়েছে ভারত, কিন্তু 3 বিঘা করিডোর আমাদেরকে ফেরত দেয় নাই। তাই ভারতের সাথে যে অসম চুক্তি করে বাংলাদেশের উপর কর্তৃত্ব করার জন্য আওয়ামী লীগ ভারতকে সুযোগ দিয়েছে, সে সমস্ত বিষয়গুলো বিবেচনা করে বাতিল করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, পঞ্চগড়ের সুগার মিল অনেক দিন থেকে বন্ধ। আপনারা জানেন, মাওলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে এই পঞ্চগড় সুগার মিলে তিনি উন্নতি সাধন করেছিলেন। আমরা দাবি জানাচ্ছি, পঞ্চগড় সুগার মিলকে অবিলম্বে চালু করতে হবে। পঞ্চগড়ে একটা বেসরকারি চীনমূর্তি হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছিল, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছিল, কিন্তু সেই মেডিকেল কলেজটি এখনো আলোর মুখ দেখে নাই। কাদের ইঙ্গিতে, কাদের ইশারায় এই বেসরকারি মেডিকেল কলেজের কাজ বন্ধ আছে? আমরা অবিলম্বে জানাচ্ছি, এই মেডিকেল কলেজের কাজ চালু করার মধ্য দিয়ে উত্তরবঙ্গ এবং পঞ্চগড়ের মানুষ এবং সারা দেশের বাংলাদেশের মানুষের জন্য এটা অবিলম্বে চালু করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, নুরানি এবং কমি মাদ্রাসার ক্ষেত্রে কাজ যদি সম্প্রসারিত হয়, আপনারা জানেন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করা হয়নি, এটা প্রক্রিয়াধীন আছে। তাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনের জনগণ যদি আমাদেরকে সংসদে যাওয়ার সুযোগ দেয়, জনগণের প্রতিনিধিত্বের কথা, সমস্যা সমাধানের কথা, পঞ্চগড়ের কথা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমির জামাতের কোলে আপনারা দেখতেছেন একজন শিশু বসে আছে, তার নাম হলো দীপু। পাশে বসে আছে তার ভাই পরিতোষ। 2022 সালে নদীতে দুর্ঘটনায় যে 72 জন লোক মারা গিয়েছিল, তার মধ্যে 71 জন হচ্ছে আমার হিন্দু ধর্মের ভাই, হিন্দু ধর্মে আমাদের ভাই, আর একজন হচ্ছে মুসলমান। আমির জামাতের নেতৃত্বে আমরা এসেছিলাম। আমির জামাত ওদিন প্রায় বোদা এবং দেবীগঞ্জের অনেকগুলো বাড়িতে গিয়েছিলেন। এই বাড়িতে যখন আমরা গিয়েছিলাম, তখন পাশে পূজা করতেছিল। আমির জামাত গিয়ে জিজ্ঞেস করেছিলেন, এই বাড়ির কে কে মারা গেল? এই শিশুটির মা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে। সেদিন আমির জামাত কোলে নিয়েছিলেন সে শিশুটিকে। আজকে উনি এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, ওই শিশুটি কি আছে? আমির জামাত আছে। তার দায়িত্ব কেউ কেউ নাকি নিয়েছিল, তারা সে দায়িত্ব পালন করেছে কিনা আমরা জানি না। সেই শিশুটিকে আমির জামাত কোলে নিয়ে বসে আছেন, পাশে তার ভাই পরিতোষ। আমরা বলে দিতে চাই, জামাত ইসলামী ধর্ম বর্ণ হিসাব করে মানুষের মর্যাদা এবং অধিকার দেবে না। আমরা সবাই আমাদের প্রিয় বাংলাদেশের নাগরিক। আমরা আগামী বাংলাদেশের মানুষের সম্মান এবং নিরাপত্তা দিতে চাই। জামাত ইসলামী মনে করে এই দেশের গঠনে যাদের অবদান ছিল, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বেগম খালেদা থেকে আরম্ভ করে অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আসাদ মুজাহিদ, যারা এই দেশ গঠনে ভূমিকা পালন করেছেন, জামাত শ্রদ্ধা এবং সম্মানের সাথে তাদের অবদানকে সামনে রেখে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর আগামী মানবিক বাংলাদেশ গঠনের নেতা হলেন জামাত ইসলামের আমির নন, শুধু বাংলাদেশের সকল ধর্ম এবং মতের সকল মানুষের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।
সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা এতক্ষণ যাবত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাহেবের মুখ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শ্রবণ করলেন, দিক নির্দেশনামূলক। আমরা পঞ্চগড়বাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধান অতিথির বক্তব্যের আগে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, পঞ্চগড় জেলা জামাতের সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন। আমি মোহতারামকে আজকের এই বিশাল জনসভার সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক চিনিকাল ময়দানে ঐতিহাসিক জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমিরে জামাত, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ সহ সকল পর্যায়ের জনতা সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্মের ভাইদের প্রতি আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভাইরা আমার, আজকের এই বিশাল জনসভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। সম্মানিত ভাইরা, আজকে পঞ্চগড় বাংলাদেশের উত্তর জনপদের একটি অবহেলিত জেলা। এই পঞ্চগড় উত্তর জনপদে অবহেলিত জেলাকে আমরা বাংলাদেশের দ্বিতীয় রাজধানীতে পরিণত করতে চাই। আমরা এই অঞ্চলকে আমরা শিল্প বিপ্লব ঘটাতে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, সাবেক আমিরে জামাত মরহুম মাওলানা শহীদ মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী যখন শিল্পমন্ত্রী ছিলেন, তখন মাত্র 2 বছরের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে পঞ্চগড়ে সফর করেছিলেন। বারবার অসংখ্যবার ঘাটতি করা, লস করা এই চিনির কলকে লাভের খাতে উন্নীত করেছিলেন। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আপনাদের কাছে বেশি সময় নিতে চাইলাম। আমি মোহতারাম আমিরে জামাতের কাছে কয়েকটি পঞ্চগড়বাসীর প্রাণের দাবি উত্থাপন করতে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশের উত্তরে জনপদে একটি বেসরকারি মেডিকেল কলেজ উদ্বোধন করা হয়েছিল। সেটি কোন অদৃশ্য শক্তির ইশারায় সেটি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই এই বেসরকারি উদ্যোগে যে মেডিকেল কলেজ উদ্বোধন করা হয়েছিল, অনতিবিলম্বে তা চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা মোহতারাম আমিরে জামাতের কাছে দাবি জানাই, ব্যবস্থা গ্রহণ করার জন্য। সংগ্রামী ভাইরা আমার, পঞ্চগড় জেলার 100 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতালটি রয়েছে, এটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীত করার জন্য আমরা মোহতারাম আমিরে জামাতের দৃষ্টি আকর্ষণ করছি। তার কাছে আমরা সহযোগিতা কামনা করি। সংগ্রামী ভাইরা আমার, এই উত্তর জনপদের চা শিল্প গড়ে উঠেছে। এই চা শিল্পের যে অকশন মার্কেট, এই অকশন মার্কেট শুধু চট্টগ্রামে, এটি পঞ্চগড়ে অকশন মার্কেট চালু করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা মোহতারাম আমিরে জামাতের কাছে অনুরোধ করছি, তিনি যেন ব্যবস্থা গ্রহণ করেন। আসুন আজকে
বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে বাংলাদেশ জামাত ইসলামীর একমাত্র আহ্বায়ক ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আসুন আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। আমরা গড়তে চাই একটি দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে থাকবে না চাঁদাবাজ, দুর্নীতি, দান্দাবাজি, দখলবাজি, সবকিছু বন্ধ হবে। আমরা সেটা করতে চাই। আসুন আমরা আমিরে জামাতের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা এমন একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রের মানুষগুলো জানমাল ইজ্জতের নিরাপত্তা নিয়ে বসবাস করবে, যে দেশের মানুষগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থানের শিক্ষা এবং চিকিৎসার গ্যারান্টি নিয়ে বসবাস করবে। আসুন আমরা আমিরে জামাতের হাতকে শক্তিশালী করি। আমি আবারও বিশেষভাবে মোহতারাম আমিরে জামাতকে অসংখ্য মুবারকবাদ জানাই এবং তার হায়াতে তাইয়্যিবা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং ওনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন সাহেবকে তিনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আপনারা এতক্ষণ যাবত যে মেহমানের জন্য অপেক্ষা করছেন, এই পর্যায়ে আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বিশ্বের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মাটি ও মানুষের নেতা, অসহায় মানুষের জন্য যিনি কাজ করেন, সর্বত্র বাংলাদেশে যিনি বিরাজ করেন, যিনি ছুটে চলেন অসহায় দুঃখী মানুষের কাছে, বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের মধ্য দিয়ে গলার খবর আপনারা পেয়ে গেছেন। গতকাল সকালে আমার গলা দিয়ে কোনো শব্দই বের হয়নি, খুব ভয়ে ছিলাম আজকে আপনাদের সামনে হাজির হতে পারবো কিনা। আজকে কথা বলার জন্য নয়, প্রিয় পঞ্চগড়বাসীর মুখ দেখার জন্য আমি এখানে এসেছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। উত্তরের প্রান্তিক জনপদ, ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির অধ্যাপক মাওলানা ইকবাল হুসাইন, মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ,
বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রিয় পঞ্চগড়বাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা কঠোর করতাপ রোদের মধ্যে এখানে বসে আছেন, কষ্ট হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের ভালোবাসায় এসেছেন, তাই না? তো সেই ভালোবাসাটা কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। তো ভালোবেসে যখন এসেছেন, ভালোবেসে কিছু কথাও শুনতে হবে। শুনতে রাজি আছেন? প্রথম কথা হলো, সাংবাদিকদেরকে ডিস্টার্ব করা যাবে না। এইটা তাদের পেশাগত দায়িত্ব, এই দায়িত্ব তাদেরকে পালন করতে দিতে হবে। বলতে পারবেন না বসেন, বলতে পারবেন না সরেন। তারা যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়েই তারা তাদের দায়িত্ব পালন করবেন। আপনারা রাজি আছেন তো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ যারা সবর করে তাদের সাথে থাকেন, আর আল্লাহ যাদের সাথে থাকেন তারা বড় সৌভাগ্যবান। আমার দ্বিতীয় অনুরোধ, আমার কথা হয়তো বা পুরো স্পষ্ট হবে না গলার কারণে, আমাকে ক্ষমা করবেন। অস্পষ্টতা আপনারা নিজেদের নিজ যোগ্যতা বলে পূরণ করে নেবেন ইনশাআল্লাহ। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমার আগে যে সমস্ত সহকর্মী বৃন্দ এই এলাকার কৃতি সন্তানদেরকে স্মরণ করেছেন, আমিও গভীর শ্রদ্ধার সাথে তাদের সকলকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করুন এবং জান্নাতের আলা দরজা দান করুন। পঞ্চগড়ের সাথে 22 সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন। এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় আমার কাছে। 22 সালের নৌকাডুবিতে যখন আসলাম, এই সংখ্যা কি 72 না 82 ছিল? 72 ছিল। আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার। একটাই ছোট শিশুকে কুলে নেওয়ার সুযোগ হয়েছিল, সেই শিশুটি আজকে এখানে এসেছে। আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন, আমি একটু দেখব। এর নাম হচ্ছে দীপু। তখন তার বয়স হয়তো কম বেশি 2 বছর হবে। একেবারেই অবুঝ ছিল, কথাও বলতে পারতো না। সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে, বাবাও হারিয়েছে। সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই, অবুঝ বাচ্চা, আমরা চেষ্টা করি সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি। কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন। তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন। ভালো, ওয়েল, সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না, সবাই মিলেমিশে করার মাঝেই কল্যাণ। খুশি হলাম, যাক তার অভিভাবক পাওয়া গেল, তাও শক্তিশালী মিনিস্টার। আমি এখানে তার ভাই পরিতোষকে জিজ্ঞেস করলাম, ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেয়? বলল জি না। আমি বললাম তারা কি কিছু করেছিলেন? বলে হ্যাঁ করেছেন। তারা কি করেছেন? যে ওর জন্য জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে। তো ও জামা কাপড় দিলে খাবে কি? তার পড়ালেখার যোগান কে দিবে? আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কোলে নেওয়ার সুযোগ হলো। এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে। আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের 1 তারিখে এসে হাজির হব ইনশাল্লাহ। এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন, আমরা দেখব তারা মানুষ ছিলেন। আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না। আমরা ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ, এই সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। এর মাঝেই আমাদের গর্ব, এর মাঝেই আমাদের সৌন্দর্য, এর মাঝেই আমাদের শান্তি নিহত। আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি। এখানে একটা কথা একেবারেই সাফ, এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম, তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ। এই কথা আর বলবেন না,
কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু। এই দেশে যেই জন্মনিছে সেই এ দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বদ হাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে না। স্বাধীনতার 54 বছর গেল, আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে? আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না, আমরা সবাই মিলে ইউনিটি, একটাই জাতি আমরা। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। হ্যাঁ, তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে, আমি একজন মুসলমান, ইনি একজন হিন্দু, তিনি একজন বৌদ্ধ, হয়তো আরেকজন খ্রিস্টান। এই 4 ধর্মের বাইরে বাংলাদেশে অন্য কোনো ধর্মের লোক নেই। কিছু লোক থাকতে পারে যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন, তাদেরকে মানুষ এইথিস্ট বা নাস্তিক হিসাবে চিনে। যাই হোক, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচাকুচি না করেন, সুড়সুড়ি না দেন। এটা আমরা একেবারেই ঘৃণা করি, পছন্দ করি না। এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে, আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে, প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে। সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। ঘটার পরে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে। হাজির হয়ে বলেছেন, আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি। ওই সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা। সে দাঁড়িয়ে কর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য তুমি অনুতপ্ত কিনা। সে বলেছে আমি অনুতপ্ত। মাথা নত করে কথাগুলা সে বলছিল। ওখানকার বিজ্ঞ লোকেরা বলেছেন তার ভুল স্বীকার করা, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা, এটাই তার শাস্তি। এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমরা এটা পারব। বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো, মেহেরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন না। আমরা এটাকে ঘৃণা করি, অপছন্দ করি। যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন, আমি আল্লাহর পর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি, তারা যাদেরকে মাইনরিটি বলতেন, এই ভাইদের সম্পদ, ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে তারা। আমি দাবি জানাবো, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 1972 সালের 10 জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ 2025 সালের এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। তাহলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ লুণ্ঠন করেছে। সম্মানিত বন্ধুগণ, আরেকটি কথা আমাদের পরিষ্কার, ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্র। আমরা ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব।
পঞ্চগড়ের ন্যায্য কতগুলো দাবি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সদর হাসপাতালকে 100 থেকে 250 বেডে উন্নীত করা, একটি বিশ্ববিদ্যালয় কায়েমের দাবি, চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা বেসরকারি মেডিকেল কলেজ এখানে নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল, অদৃশ্য হাতের ইশারায় বন্ধ হয়ে গেছে। এইটা পুনরায় চালু করে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং চিনিকল পুনরায় চালু করা, এসবগুলো দাবি ন্যায্য। তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার কথা আছে। পঞ্চগড় এখন কৃষিজ উৎপাদনে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় জেলা। সকালবেলা অথবা বিকালবেলা কেউ যদি পঞ্চগড় শহরে ঢুকে দেখবে সারি সারি ভারী যানবাহন, সেইগুলা সবজি তরকারি লোড করে যাওয়ার অপেক্ষায় আছে। অথচ বিভিন্ন মৌসুমে যে সমস্ত সবজি এবং তরকারি উৎপাদন হয়, শুধু সবজি তরকারি না, এখানে কিন্তু এখন অনেক দামি ফল ফলাদিও উৎপাদন হয়, কিন্তু এগুলা সংরক্ষণের জন্য বাস্তব কোনো ব্যবস্থা নেই, সরকারি কোনো উদ্যোগ নেই। এগুলা সংরক্ষণ করলে কৃষি তার ন্যায্য পাওনাটা পেত কৃষক, আর জনগণ ন্যায্য মূল্যে এই জিনিসগুলা পেয়ে যেত সারা বছর। আমি দাবি করব এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চালু করা হোক। পঞ্চগড়বাসীর জন্য এটি হবে সবচাইতে উপকারী। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গলায় নিয়ে ঘোরার চাইতে একজন কৃষিবিদ 1 সেকেন্ডের জন্য কখনো বেকার থাকে না। আমরা সেই রকম একটা শিক্ষার বন্দোবস্ত এখানে করার জন্য জোর দাবি জানাই। আমার কাছে বন্ধুরা দাবি জানিয়েছিলেন, মনে হয়েছে আমি বোধহয় সরকার চালাই। না, আমিও আপনাদের মধ্যে একজন সাধারণ পাবলিক, তবে আমার একটা গলা আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য যে দাবিটাকে যথার্থ মনে করি তার পক্ষে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি। আপনাদের এই দাবির সাথে আমি একমত। এই দাবি এই সরকার কতটা পালন করতে পারবে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, তাহলে আপনাদের দাবি হবে আমার দাবি, এবং দাবি আর উত্থাপন করতে হবে না। বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত, সেই এলাকা সবার আগে তার পাওনা ফেরত পাবে ইনশাআল্লাহ। আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না, তারা পাবে তাদের ন্যায্য হিস্সা। কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা। আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে করি। বলছিলাম আজকের আমার আশাটা কিছুটা ইমোশনাল, ওই দীপুর কারণে, দীপুর মতো সে যারা মা বাপ হারিয়েছে তাদের কারণে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম, পঞ্চগড়ে আসলে আমি তোমাদের সামনে হাজির হব, তোমাদেরকে দেখার চেষ্টা করব। জেলে ছিলাম, এই ঘটনার পরেই সরকার আমাকে মেহেরবানি করে রাষ্ট্রীয় অতিথিশালায় পাঠিয়ে দিয়েছিল। 15 মাস জেলে ছিলাম, আমি এর ভিতরে আসতে পারিনি। জেল থেকে মুক্তি হয়ে 1.5 মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে, এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছিলাম। আমি এদেরকে বলেছিলাম, এটি আমার মুখের কথা নয়, তোমাদেরকে পরিবারের সদস্য হিসাবে ধারণ করলাম, যতদিন বেঁচে থাকি সেই ফিলিংস নিয়ে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজকে তারা যারা এখানে হাজির আছেন তাদেরকে একই বার্তা দিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। 2006 সালের 28শে অক্টোবর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন, বিশেষ করে 24 আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারে গিয়ে আমরা হাজির হয়েছি।
তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তাদের জন্য দোয়া করেছি, তাদের কাছ থেকে দোয়া চেয়েছি। এরপরে যারা আহত পঙ্গু হয়েছিল আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি। এ সংখ্যাটা বিশাল, 34,000। এই মানুষগুলো সবার দুঃখ দূর করতে পারবো না, কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই, এই বেদনা এই কত তোমাদের নয়, তোমরা জাতির গর্বিত সন্তান, তোমরা জাতীয় বীর, আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি যুবক ভাইদেরকে বার্তা দিতে চাই, আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এখন বলবো, আপনি বললেন যুবকদেরকে, আপনার তো আপাদমস্তক সব সাদা দেখতেছি, নো প্রবলেম। আমার বাহ্যিক কালার সাদা হয়েছে, বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ। এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না, ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকব। আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান ধিক্কার জন্য, তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই, কারে ফাঁসির ভয় দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদেরকে ফাঁসির ভয় দেখান। এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে দাঁড়াতে হতো না, পাতাটনের উপর দাঁড়াতে হতো না এবং ফাঁসির রশি গলায় নিতে হতো না। তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবেন না কেউ। এই ভয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান করে। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে, সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। এরকম একটা দেশ করতে চাই। মা বোনদেরকে বলতে চাই, সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন। সাচেত যে দুইটা এখন জিনিস এখন পান না, সেই দুইটা জিনিসও পাবেন। একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে নিরাপত্তা। এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ 54 বৎসরের যত জঞ্জাল সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি, দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত, আমি বাংলাদেশের নাগরিক। পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ, বাংলাদেশ জামাত ইসলামীকে যতক্ষণ ন্যায়ের উপর, মানবতার কল্যাণের উপর, সত্যের উপর দেখবেন, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারি? বড় দুর্বল কথা বললেন আপনারা। আমরা কি আশা করতে পারি? আলহামদুলিল্লাহ। ভালোবাসাই যখন দিবেন তখন একটু সমর্থন, একটু সহযোগিতা তো আপনাদের লাগবে। আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ গড়ার কাজে, আপনাদেরকে সাথে চাইব দেশ গড়ার কাজে, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব আমরা। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
ইসলামী, আমিরে জামাত এগিয়ে চলো, পঞ্চগড়বাসী তোমার সাথে, পঞ্চগড়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমিরে জামাতের ভাষণের সাথে আজকের এই সভার সমাপ্ত ঘোষণা করা হলো। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, তাড়াহুড়া না করে ধীরে সুস্থিরে একটি সুশৃঙ্খল সুন্দর জাতির মতন নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রাস্তায় আপনারা